সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা $20 বিলিয়ন পণ্যের উপরে 50% ট্যারিফ দিয়েছে। তার মানে কি? এই যে কানাডার সাথে আমেরিকার গোলযোগ, এই গোলযোগটার কারণ কি এবং এর শেকড়টা কোথায়? ডোনাল্ড ট্রাম্প চান কি? শুধু তো ইরান না, আবার ইরানের উপরে এ মুহূর্তে আমেরিকা পৃথিবীর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু ইরান বলছে কি? ইরান খুব সাবলীলভাবেই বলছে যে এই নিষেধাজ্ঞা টোটালি ব্যর্থ করে দেওয়া হবে এবং আমেরিকা বরং কোণঠাসা হয়ে পড়বে। আসলে আমেরিকা কোণঠাসা হয়ে পড়ার সম্ভাবনা আছে কি না? এপাশে আমেরিকার একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলের, তিনি সরাসরি বলেছেন, আন্তর্জাতিক সব গণমাধ্যমে খবর হয়েছে, টাইমস অফ ইসরায়েলেও খবরটি এসছে। সেটি হচ্ছে মাইক রজার্স নামে একজন সিনেটর প্রার্থী রিপাবলিকান দলের, তিনি বলেছেন আইপ্যাককে যে দয়া করে তোমরা আমার পক্ষে কোনো প্রচারণায় যোগ দিও না, আমার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিও না। তিনি সরাসরি বলেছেন যে আইপ্যাক আমার পক্ষে নির্বাচনে প্রচারণা চালালে আমার পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এই পরিস্থিতির কারণ কি এবং কেন এটা হলো? আর সবশেষে আলোচনায় থাকবে মক্কা চুক্তির আদ্যপ্রান্ত, বিশেষ করে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ইসরায়েল কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আমেরিকার পরিস্থিতি কি হচ্ছে এই মক্কা চুক্তির মাধ্যমে, এর মোটামুটি একটা আদ্যপ্রান্ত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমেই কানাডার প্রসঙ্গ তুলেছিলাম। কানাডা এবং আমেরিকার মধ্যকার যে বাণিজ্য যুদ্ধ, এই প্রসঙ্গটা মূলত প্রথমে টেনেছি আমি এই কারণে যে একই রকমের বাণিজ্য যুদ্ধ চীনের সাথে আছে আমেরিকার, একই রকমের বাণিজ্য যুদ্ধ ভারতের সাথে আছে, বিভিন্ন দেশের সাথে আছে। কানাডা আর আমেরিকা মোটামুটি বলা যায় যে তারা এক মার পেটে দুই ভাই, এরকম একটা পরিস্থিতি। এত সম্পর্ক চিরদিন। কানাডার অনেক কিছুই আমেরিকা নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই দেশটির সাথেও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক স্বাভাবিক থাকছে না, ভালো থাকছে না। মানে পৃথিবীর যারে মনে করে তার উপরে ট্যারিফ ট্যাক্স শুল্ক বসিয়ে দিচ্ছে। টাকা, ডলার ছাড়া কোনো কথা নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডলারের জন্য যুদ্ধ করতে পারে, ডলারের জন্য একদম শত্রুকে মিত্র আর মিত্রকে শত্রু বানিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের কাছে টাকা ছাড়া কোনো কথা নেই। মানবতা, সভ্যতা, ভদ্রতা, সহযোগিতা, সহায়তা, এর কোনো কিছুর কোনো মূল্য নেই। ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে কানাডার প্রধানমন্ত্রী কার্নির ব্যাপক গোলযোগ আছে, দ্বন্দ্ব আছে। এই সমস্ত দ্বন্দ্ব, এই সমস্ত গোলযোগ মেটাতে একটা মিটিংয়ে বসেছিল। সেই মিটিং ব্যর্থ হয়েছে। সেই মিটিং থেকে ডোনাল্ড ট্রাম্প যা যা চেয়েছেন যে কার্নি কানাডার প্রধানমন্ত্রী, তিনি তার কিছুই দিতে চাননি সেইভাবে। এমনকি ডোনাল্ড ট্রাম্প এরকম কথাও বলেছেন যে চীনের সাথে কানাডার বাণিজ্য কমাতে হবে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে কানাডার সাথে চীনের বাণিজ্য থাকলে চীন শুল্ক এড়াতে, আমেরিকান এক্সট্রা শুল্ক এড়াতে বহু সংখ্যক পণ্য কানাডায় রপ্তানি করবে, আর কানাডা থেকে সেই পণ্য আবার আমেরিকায় ঢুকবে। চীনের উপর তো ট্যারিফ, এক্সট্রা ট্যারিফ আছে, অনেক বেশি ট্যারিফ আছে। এই ট্যারিফটা কম দিয়ে কানাডার সাথে বাণিজ্য করলো, কানাডার মাধ্যমে চীনের সেই পণ্য আমেরিকার বাজারে ঢুকলো। ডোনাল্ড ট্রাম্প এইটা বলছেন। কিন্তু কানাডার বক্তব্য হচ্ছে যে আমরা একটা স্বাধীন দেশ, কার সাথে কী নিয়ে কোন বিষয়ে কতগুলো কী বাণিজ্য করবো সেটা আমাদের ব্যাপারে, আমরা সিদ্ধান্ত নেব। এটা আমাদের সার্বভৌম অধিকার, এটা আপনি ডিকটেট করতে পারেন না, আমরা এটা মানব না। এইভাবে কানাডার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ভেঙে গেছে, সাকসেস হয়নি। এরপরে কানাডার $20 বিলিয়ন অর্থাৎ $2000 কোটি পণ্যের উপরে 50% ট্যারিফ দিয়েছে। তার মানে কি? 100 টাকার পণ্য হলে 50 টাকা তার ট্যারিফ। $2 বিলিয়ন হলে তার মানে $1 বিলিয়ন আমেরিকাকে দিয়ে দিতে হবে।
তাহলে সেই সমস্ত পণ্যগুলো বিক্রি করা যাবে নাকি কেউ কিনবে, নাকি তার দাম কত হবে? 100 টাকার পণ্য একদম রাতারাতি 150 টাকা। ব্যাপারটা তো এই জায়গা থেকে আমেরিকার সাথে কানাডার মারাত্মক দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব শুধু কানাডার সাথে না, এই দ্বন্দ্ব কানাডার সাথে তো আছেই, ইউরোপের বিভিন্ন দেশের সাথে আছে, চীনের সাথে আছে, ভারতের সাথে আছে, জাপানের উপরেও মনে হয় শুল্ক আরোপ করেছিল, দক্ষিণ কোরিয়া, মানে টাকা যেখানে আসবে না বা কম আসবে সেখানে বাড়ানোর কোন ব্যবস্থা, সেই ব্যবস্থা মিস্টার ট্রাম্প করে থাকেন। এটা দ্বিপক্ষীয় সম্পর্ক এভাবে আগায় না, সুন্দর থাকেন এবং আসলে কাজ করা যায় না। কানাডার প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন, আমেরিকার যতই চাপ থাকুক কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না, তিনি তার দেশের স্বার্থ দেখবেন। এই ঘটনা কখন হচ্ছে? যখন ইরানের উপরে ভয়াবহতম কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছেন এবং আগামীকাল সোমবার এই নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা, তখন কানাডার সাথে আমেরিকার এই বাণিজ্য যুদ্ধ হলো। ইরান কি বলছে? ইরান বলছে আমেরিকা যতই নিষেধাজ্ঞা থেকে এই নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেওয়া হবে, এবং আমরা জানি কিভাবে নিষেধাজ্ঞা ব্যর্থ করে দিতে হয়। নিষেধাজ্ঞা থাকার পরেও কিভাবে তেল বিক্রি করতে হয় সেটা আমরা জানি, এই মেকানিজম আমার কাছে আছে। প্লাস ইরান তো প্রতিবেশী দেশগুলোকে বলেছে বা বিশ্বের বিভিন্ন দেশকে সরাসরি সতর্ক করে দিয়েছে, প্রতিবেশী কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সামরিক ব্যবস্থা। বিশ্বের যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে সেই সমস্ত দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, এরকম সব বলছে। এবং প্রয়োজনে অফেন্সিভ ডক্ট্রিনের আওতায় ইরান হরমুজ প্রণালীতে আমেরিকার সেনাদের উপর হামলা চালাতে পারে। মহসিন রেজাই, ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মহসিন রেজাই, তিনি পরিষ্কার করে বলেছেন যে এই নিষেধাজ্ঞা আমরা ব্যর্থ করে দেব এবং আমেরিকা এখানে কোণঠাসা হয়ে পড়বে। আর আমেরিকা যখন কোণঠাসা হয়ে পড়বে তখন সে বেরিয়ে আসার চেষ্টা করবে, এতে তার পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। এরই মধ্যে আমরা আগেই বলেছি যে চীন রাশিয়া অনেক দেশই এই নিষেধাজ্ঞা মানবে না। তো চীন রাশিয়া বিশেষ করে যদি এই নিষেধাজ্ঞা না মানে ভারত কি করবে দেখা যাক। তাহলে আমেরিকার এই নিষেধাজ্ঞা আসলেই ব্যর্থ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কেউ মানেও তাহলেও ভিতরে ভিতরে ইরান এমন মেকানিজম সেট করে ফেলবে যে তাদের এই নিষেধাজ্ঞা কাজ করবে না, তারা নিষেধাজ্ঞায় খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু মহসিন রেজাই ভিন্ন আর একটা কথা বলেছেন, ওইটা বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা দিক আর যাই দিক, হরমুজ প্রণালী আমেরিকার জন্য বন্ধই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমেরিকা ইরানের দেওয়া শর্তগুলো সব মেনে নেবে। এই শর্তগুলো মেনে নিলে তবে হরমুজ প্রণালী খোলা হবে, আর তা না হলে হরমুজ প্রণালী খোলা হবে না। তাতে বিশ্বের অর্থনীতি কলাপস করবে, শুধু ইরানের অর্থনীতি না, আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। এই তো দু একদিনের ভেতরেই হিসাব আসলো যে আমেরিকার ঋণের পরিমাণ $40 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতিহাসের সবচেয়ে বেশি ঋণ এখন আমেরিকার। এইরকম একটা ঋণগ্রস্ত দেশ, ঋণের অর্থনীতি কতদিন থেকে? আরেকটা খবর, গুরুত্বপূর্ণ খবর ছিল, আমেরিকার মিশিগান স্টেটের কথা আপনারা শুনে থাকবেন, মিশিগান অঙ্গরাজ্য। এই মিশিগান স্টেটের রিপাবলিকান দলের সিনেটর প্রার্থী মাইক রজার্স তার নাম, নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তিনি রিপাবলিকান দলের সিনেট প্রার্থী। এই মাইক রজার্স পরিষ্কার বিবৃতি দিয়েছেন, বলেছেন এবং আইপ্যাকের সম্ভবত প্রধান তার সাথে ক্যালিফোর্নিয়াতে মিটিং করেছেন। সেখানে বলেছেন যে দয়া করে তোমরা আমার পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিন, আমার পক্ষে তোমাদের প্রচারণা চালাতে হবে না। এই কথা কেন বলেছেন জানেন? আইপ্যাক হচ্ছে আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আমেরিকায় বসবাসরত ইসরায়েলি ইহুদি, তাদের পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। তারা আমেরিকার রাজনীতির পুরোটাই নাড়াচাড়া করে, তাদের হাতেই সব কিছু। এই আইপ্যাক যদি রজার্সের পক্ষে প্রচারণায় নামে তাহলে মাইক রজার্স পরাজিত হবেন, তার আশঙ্কা এটা।
কেন তিনি আশঙ্কা করছেন? এই আশঙ্কা তিনি করছেন এই কারণে, এই মিশিগান স্টেটে যখন ডেমোক্র্যাট দলের প্রাইমারি হয়েছে, প্রাইমারি তো বোঝেন, আমেরিকায় যে নির্বাচন হয়, তো দলের কোন প্রার্থী, অনেক প্রার্থী তো থাকে, কোন প্রার্থী অরিজিনাল প্রার্থী হবে, মনোনীত হবে, দলের মনোনয়ন পাবে কোন প্রার্থী, এটা দলের প্রেসিডেন্ট ঠিক করে দেন না, ঠিক হয় প্রাইমারির মধ্য দিয়ে। ধরেন ডেমোক্র্যাট দলের 2 জন বা 3 জন প্রার্থী নির্বাচন করবেন, তাদের ভিতরে ভোটাভুটি হয়, দলীয় ভোটাররা ভোট দেবে। এর ভিতরে যে আব্দুল আল সাইদ, একজন মুসলমান, তিনি ডেমোক্র্যাট দল থেকে জিতেছেন। তিনি মুসলমান বলে ডেমোক্র্যাট দলের এই আব্দুল আল সাইদের বিপরীতে যিনি ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান, তাকে এই আইপ্যাক সমর্থন দিয়েছিল এবং তার পেছনে আইপ্যাক $35 মিলিয়ন পর্যন্ত খরচ করেছে, বিপুল অঙ্কের ডলার খরচ করেছে। আর ওই ভদ্রলোক নিজের যে খরচ করেছে তাতে প্রায় 64-65 মিলিয়ন ডলার খরচ করেছে শুধু প্রাইমারিতে জেতার জন্য। আর আবদুল্লাহ আল সাইদের খরচ ছিল সম্ভবত $7.5-8 মিলিয়ন। এত বিপুল টাকা খরচ করেও আবদুল্লাহ আল সাইদের বিপরীতে তিনি জিততে পারেননি। তার প্রধান কারণ, আইপ্যাক যখন ওই প্রার্থীর পক্ষ নিয়েছে তখন লোকজন বিগড়ে গিয়ে ভোট দিয়েছে আবদুল্লাহ আল সাইদকে। কারণ গাজা মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলের যে ভূমিকা বা ইহুদিদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমেরিকার লোকজন পছন্দ করছে না। এবং আমেরিকার সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু ইহুদি বিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে, অনেক সহিংস ঘটনা ঘটছে ইহুদিদের বিরুদ্ধে। যাই হোক, তো এই আবদুল্লাহ আল সাইদের বিপরীতে যে প্রার্থী ছিল ডেমোক্র্যাট দলের, তার পক্ষে কাজ করার কারণে আইপ্যাক তার পক্ষে কাজ করার কারণে ওই লোক পরাজিত হয়েছে। এখন মাইক রজার্স বলছে যে এই নির্বাচনে আইপ্যাক তো আবদুল্লাহ আল সাইদের পক্ষে কাজ করবে না। এই আইপ্যাক যদি এখন রিপাবলিকান দলের মাইক রজার্সের পক্ষে কাজ করে, তো মাইক রজার্স বলছে যে তাহলে আমার হারার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ ওই যে আইপ্যাক, ইসরায়েলি লবি, তাদেরকে আমেরিকার জনগণ এখন আর পছন্দ করছে না। তাহলে গাজা যুদ্ধ, ইরান বা মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে সংকট, এই সংকটে আমরা দৃশ্যত হয়তো অন্য কিছু দেখছি, কিন্তু ভেতর থেকে ইসরায়েল, আমেরিকা, আইপ্যাক এই জিনিসগুলো ক্ষয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সবশেষে মক্কা চুক্তি নিয়ে মোটামুটি একটা আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব। আজকের এই আলোচনায় প্রধানত 3টা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এই মক্কা চুক্তি থেকে ইসরায়েল কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মক্কা চুক্তি থেকে আমেরিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এই মক্কা চুক্তি থেকে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই 3টা বিষয় নিয়ে আমি কথা বলবো। মূলত মক্কা চুক্তিতে ইসরায়েল যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে একদম সরাসরি যে জায়গায় হিট করেছে, সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড দিয়ে, আব্রাহাম চুক্তি যেটা ডোনাল্ড ট্রাম্প চালু করেছিল আগেরবার, যে কারণে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। সেই আব্রাহাম চুক্তি এখন মার খেয়ে যাওয়ার মুখোমুখি। কারণ এই আব্রাহাম চুক্তির আওতায় সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে, এটা আশা ছিল এবং এইভাবে কথাবার্তা ছিল। এখন মক্কা চুক্তি যখন হচ্ছে, তখন পাকিস্তান এবং তুরস্ক তারা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক ওইভাবে করার পক্ষে না। এখন এই জায়গা থেকে আব্রাহাম অ্যাকর্ড যেটা, এটা বেশ ভালো রকমের একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। এমন একটা ফ্লো উঠেছিল যার কারণে মানে ইসরায়েল ছাড়া কিছু বুঝতে পারছিল না মধ্যপ্রাচ্যের আরব কিছু দেশ। কিন্তু এই মক্কা চুক্তির প্রেক্ষাপটে সেই অবস্থা মনে হয় কেটে যাবে, সেই অবস্থার অবসান ঘটবে। এরই মধ্যে আমরা তার কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি। সিরিয়ায় যখন ইসরায়েল তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, তখনই কিন্তু তুরস্ক দ্রুত সিরিয়াকে এই জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। তার মানে যখনই সিরিয়ার উপরে হামলা চালাবে ইসরায়েল, তখনই জোটের বাকি সব দেশ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে। আপাতত পরিকল্পনা, এটা বাস্তবে ভবিষ্যতে কী হয় সেটা পরে দেখব। তাইলে আমরা একদম দৃশ্যমান একটা মারাত্মক ক্ষতির মুখে পড়তে দেখলাম ইসরায়েলকে এই মক্কা চুক্তির কারণে।
মক্কা চুক্তি থেকে আমেরিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? মক্কা চুক্তি থেকে আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে যে যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কয়েক যুগ ধরে আমেরিকা একচেটিয়াভাবে নিরাপত্তা দিয়ে এসেছে, এদের কাছে খেয়াল খুশি মতো অস্ত্র বিক্রি করেছে এবং এদের কাছ থেকে ব্যাপক বিস্তৃত পরিমাণে সুবিধা আদায় করেছে। সেই জায়গায় মক্কা চুক্তি হওয়া মানেই এখানকার নিরাপত্তার ভাগিদার হয়ে যাচ্ছে এই জোটের সদস্য দেশগুলো। এবং আমরা জানতে পারছি যে এই জোটে যোগ দেওয়ার জন্য ইরানকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন ইরান যদি এই জোটে যুক্ত হয়ে পড়ে তাহলে আমেরিকার তো আর এখানে কোনো ঠাঁই থাকবে না। যদি ঠাঁই না থাকে তাহলে মধ্যপ্রাচ্যেই আমেরিকার ঠাঁই থাকবে না। তাহলে পরিষ্কার হলো কি যে মক্কা চুক্তির মাধ্যমে আমেরিকা এখানে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা ভারত ইসরায়েল আর আমেরিকা সম্মিলিতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ভারত, আমেরিকা, ইসরায়েল এরা মিলে এই বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, ভারত মহাসাগরের পশ্চিমাংশ, আফ্রিকার উপকূল, এই অঞ্চলে আরেকটা কোয়াড বানানোর চেষ্টা করেছিল 4 দেশের অংশগ্রহণে। আমি অনেক আগেই এই বিষয়গুলো বলেছিলাম, এখন খবর আসছে সেই কোয়াডে আমেরিকা, ইসরায়েল, ভারত আর সংযুক্ত আরব আমিরাত, এই 4 দেশ থাকার কথা ছিল। তো এখন এই কোয়াডকে মোকাবেলার জন্য সোমালিয়ার ভূখণ্ডে পাকিস্তান এবং তুরস্কের অবস্থান দেখা যাচ্ছে। তারা এই কোয়াড বানচাল করে দেবে। তো যখন পাকিস্তান এবং তুরস্ক এই কোয়াডকে বানচাল করে দিচ্ছে, তখন ভারত, ইসরায়েল, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনা সব মার খেয়ে যাবে। এই জায়গায় অবস্থান করে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এইগুলো সব নিয়ন্ত্রণের টার্গেট করেছিল ভারত, ইসরায়েল, আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, ভারত মহাসাগর, এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় এরা নিজেরাই সবচেয়ে প্রভাবশালী হতে চেয়েছিল। কিন্তু যখন এখানে চীনের ঘাঁটি আছে, প্লাস পাকিস্তান আর তুরস্ক শক্ত অবস্থান নিচ্ছে, তখন আমেরিকা, ইসরায়েল, ভারত আর সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনা মার খেয়ে যাবে। শুধু তাই না, এই যে ধরুন আরব জোট বা মক্কা জোট হচ্ছে, এই মক্কা জোটে সবাই যোগ দেবে, তখন কি এই জোটে যোগ না দিয়ে পারবে সংযুক্ত আরব আমিরাত? তো সংযুক্ত আরব আমিরাত যদি জোটে যোগ দেয়, তাইলে ভারতের সাথে তার দহরম মহরম সম্পর্ক, ইসরায়েলের সাথে তার দহরম মহরম সম্পর্ক, এগুলো যাবে কোথায়? ফলে একদম পরিষ্কার হচ্ছে যে এই চুক্তি থেকে ভারতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ যে করিডোর হওয়ার কথা ছিল, সেই করিডোর কিন্তু এখন মার খেয়ে গেছে অনেক দিন থেকে। এটার কোনো কার্যকর নেই, একদম ডিসফাংশনাল হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাইলে এই যে করিডোর ইউরোপের সাথে বাণিজ্য করার জন্য ভারত প্রতিষ্ঠা করেছিল, এই মধ্যপ্রাচ্য ইরান হয়ে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সেই পথ বন্ধ এবং মারাত্মক রকমের ক্ষতির মুখে। তো এইভাবে এই মক্কা চুক্তি থেকে ভারত, ইসরায়েল, আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যদি এই জোট স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারে, তাহলে আমেরিকাকে এই জোটের আওতাভুক্ত এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমেরিকার কোনো প্রয়োজন থাকবে না, আমেরিকার কোনো প্রয়োজন থাকবে না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন, এই মক্কা চুক্তির কারণে কি আসলে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির কোনো প্রয়োজন থাকবে না, এমনটা হতে যাচ্ছে কিনা? এবং আমার দৃষ্টিতে বা আমার বিশ্লেষণে ভারত, ইসরায়েল, আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মক্কা জোটের কারণে। আপনারাও কি তেমনই ভাবছেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানে শেষ করছি।